আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদ নিয়ে ঐকমত্য না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের শঙ্কা, ভোটে অংশ নিলে পদ ছাড়ার ঘোষণা। বিশেষ সাংবিধানিক অর্ডারে জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ, সাংবিধানিক নৈরাজ্য বলে বিএনপি সহ কয়েক দলের মন্তব্য। সমাজ সংস্কৃতির ক্ষয়ে যাওয়া সংযোগ হালনাগাদে চলছে জোর আলোচনা, সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বায়োফিলিয়াতে গুরুত্বারোপ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসায় সুধীজনেরা। এবং এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের রাতে মুখোমুখি শ্রীলঙ্কা আফগানিস্তান, নানান সমীকরণের ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা। তবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে চ্যানেল আইকে বলেন, জাতীয় নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি, সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ করাসহ বেশ কয়েকটি বিষয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি সব রাজনৈতিক দল। জুলাই সনদের সাংবিধানিক ভিত্তির নিশ্চয়তা ছাড়া আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা জানান ছাত্রনেতা ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। ঐক্যমত্য না হলে যথাসময়ে নির্বাচন হওয়া নিয়ে সংকট তৈরি হতে পারে এটা আমি মনে করি। কারণ ঐক্যমত্য না হলে রাজনৈতিক দলগুলো কী ধরনের সিদ্ধান্ত নেয় বা কী ধরনের কার্যক্রম করে, তারা কি আন্দোলন কন্টিনিউ রাখে কিনা, এই অনেক কিছুর উপর আসলে ডিপেন্ড করছে নির্বাচন করতে হলে তো ওইরকম পরিবেশ, ওইরকম ফিল্ড তৈরি করা এবং ওই প্রস্তুতিটা প্রয়োজন। তো সেটার জন্য সবার অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ এবং সবার ওইরকম পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করাটা গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে এই ধরনের রাজনৈতিক অস্থিরতা থাকলে সেই পথে এগোনোটা কঠিন হবে। পরে রাজনৈতিক দলগুলো সবার পক্ষ থেকেই সবাই একটা স্যাক্রিফাইসের মানসিকতা দেখিয়েছে, ফলে ঐক্যমত্য হয়েছে। তো আমার মনে হয় না যে এটা তো এমন কিছু নাই যেটাতে ঐক্যমত্য হওয়া সম্ভব না। আমার মনে হয় ঐক্যমত্য হওয়া সম্ভব। এলজিআরডি উপদেষ্টা বলেন, ভবিষ্যতে রাজনীতি করবেন, কিন্তু আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা এখনও সিদ্ধান্ত নেননি। নির্বাচনে অংশগ্রহণ করবো কি করবো না সে বিষয়টা এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে রাজনীতিতে তো অংশগ্রহণ করবো। ক্লিয়ারলি আমরা বলে দিয়েছি যে এখানে কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা আমাদের দিক থেকে করতে চাই না এবং আমরা করিনি। তো সেক্ষেত্রে নির্বাচন যদি করি কিংবা রাজনীতিতে যদি সরাসরি যুক্ত, অবশ্যই সরকারে থাকবো না, এটা ইতিমধ্যেই আমি ঘোষণা দিয়েছি। আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিতে পারবে কিনা এই বিষয়ে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। নির্বাচনে পিআর পদ্ধতি চালু হওয়া নিয়েও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের সিদ্ধান্ত জরুরি বলে মনে করেন তিনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিশেষ সাংবিধানিক অর্ডারে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। রাজনৈতিক দলগুলোর কাছে নতুন এই প্রস্তাবনা জাতীয় ঐক্যমত্য কমিশন উপস্থাপন করলে বিএনপি, গণফোরাম, বাম দলগুলো সহ বিভিন্ন দল বলেছে এটি হবে সাংবিধানিক নৈরাজ্য। জান্নাতুল বাকিয়ার রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় দীর্ঘ আলোচনাতেও ঐক্যমত্য হয়নি।
এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করে নতুন প্রস্তাব দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক বিষয়গুলো নিয়ে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশের সাথে দ্বিমত করেছে বিএনপি। আমরা বলেছি জাতীয় সংসদে যারা ভোট প্রদান করবেন এমপিদেরকে, তার তো একটা জাতীয়ভাবে পরিসংখ্যান হবে যে কতজন ভোট দিলেন, কত ভোটার ভোট দিলেন, তার মধ্যে ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে, এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে হ্যাঁ বা না বলে, সেটা একটা লেজিটিমেসি আসবে। গণফোরাম সহ সমমনা বাম দলগুলো বলছে বিদ্যমান সরকারের অধীনেই বিশেষ সাংবিধানিক অর্ডার দেয়া যায় না। আজকে ঐকমত্য কমিশনকে বলেছি 2-3টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তারা এটা তৈরিতে বৈষম্য তৈরি করেছে দলগুলোর মধ্যে। জামাতে ইসলামী আগামী নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায়। কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে, প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি। গণপরিষদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এনসিপি। গুলো প্রশ্ন আছে যে এই সাংবিধানিক আদেশ এটা যদি আমরা দিই তাহলে বর্তমান সংবিধানের স্ট্যাটাস কি হবে। জাতীয় ঐকমত্য কমিশন বলছে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ তুলে দেবে কমিশন। গণভোটের মধ্য দিয়ে যখন জনগণের সম্মতি পাওয়া যাবে তখন থেকে এটাকে ভ্যালিডেটেড বলে মনে করা হবে। নতুন প্রস্তাবনার সাথে জুলাই সনদের কয়েকটি ধারা সাংঘর্ষিক বলে জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। স্পষ্ট করে বলতে চাই, জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ধরিত্রী ও সভ্যতার বর্তমান অবস্থা যখন বার্তা দিচ্ছে ধ্বংসাত্মক ভবিষ্যতের, তখন প্রকৃতির সাথে সমাজ সংস্কৃতির ক্ষয়ে যাওয়া সংযোগ হালনাগাদে চলছে জোর আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন বায়োফিলিয়া বা প্রকৃতির প্রতি সহজাত ভালোবাসাই পারে সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে। বায়োফিলিয়া নিয়ে বিস্তারিত দেখুন মোশাহিদ রনির রিপোর্টে। বিশ্বজুড়ে অজস্র ভাষা, সুর কিংবা সঙ্গীতের শোলক সন্ধানে বার্তা মেলে সকল সৃষ্টি আর উৎপত্তির মূল সূত্র প্রকৃতি। প্রাগৈতিহাসিক লোকসঙ্গীত কিংবা হাল আমলের বিজ্ঞানের অভিনব আবিষ্কার সবই মূলত প্রকৃতির সমান্তরাল। আর প্রকৃতির এই যোগসূত্র অনুধাবন ও পরিবেশ বান্ধব জীবনাচারের অনুসরণকেই বলা যায় বায়োফিলিয়া। তবে সভ্যতার অগ্রযাত্রার নামে অদূরদর্শী কর্মকাণ্ডে মানুষ যত প্রাণ প্রকৃতি বিমুখ হয়েছে, ততই বৃদ্ধি পেয়েছে বৈশ্বিক তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। সাম্প্রতিক গবেষণা বলছে বর্তমান বিশ্বের 60% ভূমি প্রাণ বিকাশের অনুকূল নয়। এমন বাস্তবতায় ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা ধরিত্রী রক্ষায় আলোচনার টেবিলে গুরুত্ব পাচ্ছে জলবায়ু অভিঘাত মোকাবেলা, অভিযোজন কিংবা ন্যায়সঙ্গত রূপান্তরের ধারণা। পরিস্থিতি বলছে কেবল টিকে থাকার প্রশ্ন নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও বহু রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই। এর জন্য প্রয়োজন নবায়নযোগ্য জ্বালানি, টেকসই কৃষি, বর্জ্য ব্যবস্থাপনা ও দুর্যোগকালীন পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা সহ সময়োপযোগী অভিযোজন এবং ন্যায়সঙ্গত রূপান্তর নিশ্চিত করা। সার্বিক পরিস্থিতি আমাদের বার্তা দেয় মানুষকে ধারণ করতে হবে সমাজ, সংস্কৃতি ও জলবায়ুর আদি উৎস প্রকৃতি প্রেম তথা বায়োফিলিয়া। মোশাহিদ রনি, চ্যানেল আই। দর্শক, বায়োফিলিয়া নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:30টায় প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ভবিষ্যৎ নাগরিকদের পরিবেশ রক্ষায় দায়িত্বশীল করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সবুজ উৎসবের সহায়ক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক পরিবেশ বান্ধব এমন উদ্যোগের প্রশংসায় সুধীজনেরা। আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য ভিডিও চিত্র আফরোজা হাসার রিপোর্ট।
গরমের তীব্রতা, ঠান্ডার কাঁপুনি, কখনো আবার খরার চোখ রাঙানি। জলবায়ুর বিরূপ অভিঘাতে সৃষ্ট বৈরী আবহাওয়ায় যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত, তখন ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে বাংলালিংকের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। আমরা এই যে গাছ লাগাচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী, নানা ধরনের উপকারিতা এই গাছের থেকে, তার একটি বিশাল একটা ভূমিকা হচ্ছে জমির উর্বরতা বাড়ানো। কৃষি জমির আশেপাশে যখন গাছ লাগানো হয় তাতে কিন্তু মাটির উর্বরতা বাড়ে। সুতরাং আসুন সারা বাংলাদেশে আনাচে কানাচে যেখানে পারি আমরা বৃক্ষরোপণ করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবের আমেজ। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ থেকে আমরা ফল পাই, ফুল পাই। গাছ আমাদের প্রকৃত বন্ধু, আমাদের ছায়াতল হিসাবে গাছকে আমরা ব্যবহার করে থাকি। প্রকৃতির বাহক রক্ষক হচ্ছে গাছ। এটা শুধুমাত্র আমাদের এই তরুণ, এই শিশু প্রজন্মই না, সমস্ত জনগোষ্ঠীর ভিতর এটাকে ট্রান্সমিট করতে হবে। এই গাছ কর্মসূচি আরো ত্বরান্বিত করতে হবে, তাহলে আমাদের বাংলাদেশ সুন্দর একটা পরিবেশে পরিণত হবে। রোপণের পরিবর্তে মানুষ বৃক্ষকে নিধন করছে। এই সংকটকালীন সময়ে প্রকৃত জীবন ক্লাব কর্তৃক যে উদ্যোগটা নিয়েছে খুবই প্রশংসনীয়। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন অব্যাহত রাখায় গুরুত্বারোপ বিশিষ্টজনদের। গাছ থাকলে প্রাণী থাকবে, আর গাছ থাকলে পরিবেশ বাঁচবে। পরিবেশ এবং প্রাণীর জীবন রক্ষার্থে গাছের ভূমিকা অপরিহার্য। ছাত্রছাত্রীদের মাঝে একটা ভালো প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আমি আশা করি চ্যানেল আই এই উদ্যোগটা অব্যাহত রাখবে। সবুজ আন্দোলনকে ত্বরান্বিত করতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। ঢাকার বনশ্রী আবাসন এলাকার ভেতর এফ ব্লকটি একটু অন্যরকম। এখানে বেশিরভাগ বাড়ির উপরেই সবুজের অস্তিত্বের দেখা মেলে। অধিকাংশ বাসিন্দা ছাদ কৃষির তাগিদ অনুভব করেছেন। প্রকৌশলী দিলশাদ হোসেন তাদেরই একজন। তার ছাদ কৃষির উদ্যোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা বনশ্রীতে 2000 বর্গফুটের এই ছাদের চারপাশ সাজানো হয়েছে পরিকল্পিত কাঠামোয়। এখানে বেশিরভাগই আম গাছ। মাঝের অংশে উৎপাদন হচ্ছে বিভিন্ন শাক আর সবজির ফসল, যা দিয়ে পরিবারের শাক আর আমের চাহিদা মিটিয়েছেন প্রকৌশলী দিলশাদ হোসেন। পুঁইশাক কিনতে হয় না, বরঞ্চ কিছু আত্মীয় স্বজনকে আবার কিছু টুকটাক দিতে হয়। সবচেয়ে বড় কথা কি, এখানে আম গাছ আমার বেশি, তো অনেকগুলো আম হয়। আমের দিনে হইলে দেখা যায় তো প্রত্যেকটা গাছে মোটামুটি অনেক আম ধরে, অনেক পেঁপে ওটাতে ধরছে। এখানকার সুবিধা ভোগ করেই অবসরে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। শহরে সবুজ ফিরিয়ে আনতে জাতীয় পর্যায়ে উদ্যোগ বাড়ানোর কথাও বলছিলেন। আমাদের এখানে ভালো গাছ পাওয়া যায় না ঢাকার আশেপাশে। ভালো গাছের জন্য যাইতে হয় একুরিয়া গেলে একটু গাছ পাওয়া যায়, আর বড় বড় নার্সারিগুলো গাজীপুর দূরে। বৃক্ষমেলার মতো এটা একটু ডিউরেশনটা বেশি রেখে একটু মনে করার করলে আমার মনে হয় ভালো হয়, বৃক্ষমেলার প্রচারটা কম হয়। দেশ জুড়ে এই কার্যক্রম ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা তার। একজনের দেখা দেখি অন্যরা এগিয়ে আসার ফলে ঢাকার বনশ্রীর এই এফ ব্লকের প্রায় প্রতিটি বাড়িতেই প্রতিষ্ঠা লাভ করেছে ছাদ কৃষি। এভাবেই যদি গোটা বাংলাদেশে ছড়াতে থাকে তাহলে শহরের যে উষ্ণায়ন সেটা যেমন কমে আসবে, সবুজায়ন বাড়বে, একই সাথে পারিবারিক শাকসবজি ফলমূলের চাহিদা অনেকটাই এখান থেকে মিটবে। ঢাকার বনশ্রীর দিলশাদ হোসেন ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার এশিয়া কাপ টি-20 ক্রিকেট প্রসঙ্গ। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক মমিনুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন বিভাগের পরিচালক মমিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ দুর্নীতির অভিযোগ ওঠে। দুদক বলছে,
মমিনুল ইসলাম ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিমানের কেন্দ্রীয় তদন্ত শাখা থেকে তার বিরুদ্ধে হওয়া 2006 ও 2022 সালের চাকরিচ্যুতির 2টি তদন্ত রিপোর্ট গায়েব করে দেন। দুর্নীতির টাকায় দেশে বিদেশে বাড়ি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, শেয়ার ব্যবসা সহ অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগকে। বাংলাদেশের সংস্কার প্রস্তাবগুলোর কার্যকর বাস্তবায়ন ও জনজীবনে প্রয়োগের উপায় ও চ্যালেঞ্জ শিরোনামে কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ এর উদ্যোগে টরন্টোতে সেমিনার হয়েছে। কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর আহমেদ শফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিবিএস-এর পরিচালক আব্দুল হালিম মিয়া, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিলুর রহমান। সেমিনারে অতিথি বক্তা ছিলেন কানাডার লরেন্টিয়ান ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্সের প্রফেসর ডক্টর সাদিকুল ইসলাম, কানাডার লেকহেড ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম, বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও শ্রম বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ডক্টর মাহফুজুল হক, সাবেক এমপি ও বিএনপি নেতা মুয়াজ্জিম হোসেন আলাল, কানাডার এলকমো ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর নুসরাত আজিজ, ইউনিভার্সিটি ব্রুনাই দারুসালামের প্রফেসর ডক্টর আহসান উল্লাহ এবং লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা এম.এ. সাইদ সহ অন্যান্যরা। যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসেলে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা, তোপধ্বনি ও অশ্বারোহী বাহিনীর প্রদর্শনীর মতো রাজকীয় আড়ম্বরের মধ্য দিয়ে ট্রাম্পকে স্বাগত জানানো হয়। রাজপ্রাসাদে ট্রাম্প দম্পতিকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। ট্রাম্প দম্পতিকে স্বাগত জানানোর এই আয়োজনে অংশ নেন ব্রিটিশ সামরিক বাহিনীর 1300 সদস্য এবং প্রায় 120টি ঘোড়া। রাজপ্রাসাদে ট্রাম্পের সম্মানে রাষ্ট্রীয় ভোজ সভার আয়োজন করা হয়। ভোজসভার অতিথিদের তালিকায় প্রযুক্তি জয়েন্ট ও শিল্পপতিদের প্রাধান্য দেওয়া হয়। এবার কৃষি সংবাদ। নওগাঁ জেলায় বোরো ও আমন মৌসুমের মধ্যবর্তী সময়ে আউশ ধান চাষ করে এবছর ভালো ফলন পেয়েছে কৃষক। বোরো ধান কাটার পর অব্যবহৃত জমিতে আউশ ধান চাষের পর এখন সেই জমিতেই আমন মৌসুমের সুগন্ধি চিনি আতপ ধান চাষের প্রস্তুতি চলছে। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের তথ্য, ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। জেলায় চলতি আউশ মৌসুমে কৃষক 58,695 হেক্টর জমিতে আউশ ধানের চাষ করেছেন। বোরো ধান কাটার পরবর্তী আমন চাষ পর্যন্ত এসব জমি পতিত থাকত। তবে কৃষক মধ্যবর্তী ফসল হিসেবে আউশ ধান চাষ করেন। গত বছরের তুলনায় ধানের দাম ও ফলন কম হওয়ায় কৃষক লোকসান গুনছেন। ফলন হয়েছে আপনার হলো 14-15 বেশি যায়নি, 12 থেকে 15 পর্যন্ত হচ্ছে। আর এই 19 টাকা বলে আজকে কাটা মারা শুরু হচ্ছে। ইরি কাটে এই আপনার হলো আউশ ধান লাগাইছে 8 বিঘা, এটা মধ্যমস্ত। এরপরে আতপ লাগাবো। বাজার যাচ্ছে 800, 900, 950। লাভে কিছু লাভ লোকসান বা গায়ে গায়ে আসছে। আমাদের গত বছর হয়েছিল 18 মণ 20 মণ, সে জায়গায় এবার হচ্ছে আপনার 14 মণ 12 মণ। বিভিন্ন এলাকার অসংখ্য শ্রমিক ধান কাটার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। আমরা 2600-2700 টাকা বিঘা ধান কাটছি, তাতে আমাদের বেতন পরে 500, 600, 700, এটাই আমাদের যথেষ্ট। কৃষি বিভাগ বলছে চলতি বছর প্রতি হেক্টর জমি থেকে 4.50 মেট্রিক টন হিসেবে মোট 2,64,130 মেট্রিক টন ধান উৎপাদন হওয়ার প্রত্যাশা রয়েছে। বড় ধানের পরে কৃষক জমিগুলো ফেলে রাখতো এবং মাঝখানে কোনো চাষবাস করতো না, কিন্তু আউশ ধান করার ফলে তারা যেমন বড় ধান পাইল, আবার পাশাপাশি আউশ ধানটা তারা পেয়ে গেল। পাশাপাশি পরবর্তী এই জমিতেই আবার তারা সুগন্ধি ধান, যেটা আমরা পোলাও চাউল বলি, সেই সুগন্ধি ধানটা এটা লাগাবে। আউশ ধানের চাষ বাংলাদেশে খাদ্য সংকুলনে যথেষ্ট সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে অবাধে বালু উত্তোলন করার পাশাপাশি অন্যের জমি দখলের মধ্য দিয়ে নরসিংদীর ডাঙায় গড়ে উঠছে কনফিডেন্স সিমেন্ট কারখানা। এমনটাই অভিযোগ উঠেছে এলাকাবাসীর। বাধা দিতে গেলেই ঘটে মামলাসহ নানান হুমকি। স্থানীয়দের অভিযোগ, মামলা ও মানববন্ধন করেও পায়নি কোনো সমাধান। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট।
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে গড়ে ওঠা শিল্প কারখানাগুলোর একটি কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ শীতলক্ষ্যা নদীতে অবৈধ ড্রেজিংয়ে বালু উত্তোলন ও আশপাশের ব্যক্তি মালিকানাধীন জমি ভরাট ও অবৈধ দখলের। নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন করে পার যেমন ভাঙছে, তেমনি ভাঙন হুমকিতে তীরবর্তী আশপাশের ঘরবাড়ি ও ধর্মীয় স্থাপনা। কিছু বললে মামলা হুমকি দেয়, আমরা ভিতরে গিয়ে তাদের সাথে ভালো মতো কথা বলতে পারি না। এই যে জায়গাগুলি দেখতেছেন, এগুলি ভরাট করে সব জবরদখল করতেছে। এলাকার মানুষের বাধা দিলে বা এলাকার মানুষের হুমকি দেয়, মামলা দিব। বালু খনন করে আমাদের শ্মশানকে ঝুঁকির সম্মুখে ফেলে দিয়েছে। সীতাফলাটা ভাঙ্গা ভরতাছে, ভাঙ্গা ভইরা এই এক সাইড ডাইবে গেছে। নদীর পাড়টা তো আরো অনেক নদীর আরো ভিতরে ছিল, প্রায় 200 ফুট ভিতরে ছিল। তারা কাটতে কাটতে এখন ভিতরে চলে আসছে। অভিযোগের বিষয়ে বিভিন্ন উপায়ে অভিযুক্ত কারখানায় যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি তাদের। প্রতিকার চেয়ে মানববন্ধন, প্রশাসনে অভিযোগ কিংবা মামলাতেও সুরাহা মেলেনি। তদন্তে প্রমাণিত হলে আইনি ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। যে অভিযোগটা এসছে, যে তরফ থেকে এসছে, এটা সঠিক কিনা সেটা জানার জন্য ইউএনওর কাছে পাঠানো হয়েছে। ইউএনও একটা প্রতিবেদন দেবে। প্রতিবেদনের পর যদি দেখা যায় আসলে তারা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনপদ, বাস্তুতন্ত্র ও কৃষি রক্ষায় অবৈধ ড্রেজিং ও জমি দখল বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি সচেতন মহলের। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এবার খেলার খবর। জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদ নিয়ে ঐকমত্য না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের শঙ্কা, ভোটে অংশ নিলে পদ ছাড়ার ঘোষণা। বিশেষ সাংবিধানিক অর্ডারে জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ, সাংবিধানিক নৈরাজ্য বলে বিএনপি সহ কয়েক দলের মন্তব্য। সমাজ সংস্কৃতির ক্ষয়ে যাওয়া সংযোগ হালনাগাদে চলছে জোর আলোচনা, সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বায়োফিলিয়াতে গুরুত্বারোপ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসায় সুধীজনেরা। এবং এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের রাতে মুখোমুখি শ্রীলঙ্কা আফগানিস্তান, নানান সমীকরণের ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।